ন্যাটো জোটের বিরুদ্ধে নয়াদিল্লির কাউন্টার স্টেপ কি? নয়াদিল্লির কোন কূটনৈতিক চালে পরাস্ত হলো আমেরিকা? ইন্ডিয়ান আর্মি সংক্রান্ত সিক্রেট ইনফরমেশন হাতিয়ে পালানোর আগে কিভাবে বাংলা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হলো পাক আইএসআই এজেন্টকে? হঠাৎ কেন ঢাকায় সার্জিক্যাল সফর করলেন র চিফ পরাগ জৈন? র চিফের আলটিমেটামের পরে কি বাংলাদেশ জুড়ে শুরু হলো ব্যাপকভাবে জঙ্গি দমন অভিযান? র চিফের সফরের পরই কেন হাসিনাকে নিয়ে নিজেদের অবস্থান 180 ডিগ্রি পরিবর্তন করলো ঢাকা? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। স্বাধীনতা ছোট্ট এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে একটা জাতির আত্মসম্মান, আত্মমর্যাদা বা অধিকার বোধ। যে অধিকার বোধ সেই জাতি সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করতে চায় বারে বারে। পরাধীনতার জালকে ছিন্ন করে স্বাধীনতাকে ছিনিয়ে আনতে অনেক রক্তের স্রোত বয়ে যায়, অনেক প্রাণ বলি হয়। যেমন আমাদের দেশ যখন স্বাধীনতা পায় সেই সময়টার কথা মনে করে দেখুন তো। সারা বিশ্ব যখন গভীর ঘুমে মধ্যরাতে নিমগ্ন, তখন ভারতের স্বাধীনতার সূর্য জেগে উঠেছিল। একে একে কত নাম, শহীদ ক্ষুদিরাম বসু থেকে শুরু করে ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা আইএনএ, কত বলিদান, কত আত্মত্যাগ। এবং যদি আধুনিক ভারতের কথা বলি তাহলে কার্গিল যুদ্ধের কথা মনে করে দেখুন, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, কত রক্ত, কত বলিদান, তারপর আমরা স্বাধীনতাকে ধরে রাখার চেষ্টা করি, স্বাধীনতাকে অর্জন করি। মনে করে দেখুন তো সেই 16 বছর বয়সী সরস্বতী রাজারামনের নাম। সরস্বতী রাজারামন, যাকে নেতাজি স্বয়ং বলেছিলেন ভারতবর্ষের প্রথম স্পাই লেডি। ব্রিটিশদের থেকে অনেক গোপন তথ্য তিনি ছিনিয়ে নিয়ে এসেছিলেন। পরে তাকে ঝাঁসি ব্রিগেডের দায়িত্ব দেওয়া হয়েছিল। কত নাম জানা অজানা। তার উপর দাঁড়িয়ে ভারত, এই জাতি, এই দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমরা তা ভোগ করছি। আমরা অনেক বড় বড় কথা অনেক বলি, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এই কথা বলার অধিকার দাঁড়িয়ে আছে সেই সময়টার উপর, সেই বীর সেনানীদের সংগ্রামের উপরে। ভারতবর্ষের আজকের, অর্থাৎ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি 2026, সেই সময়ও ভারতবর্ষের যে অর্জিত স্বাধীনতা তাকে কেড়ে নেওয়ার জন্য ভারতবর্ষের বহির্ভাগে এবং অন্তর্ভাগে দুটি ক্ষেত্রেই নানা ব্লুপ্রিন্ট প্রত্যেক মুহূর্তে রেডি করা হচ্ছে। ভারতবর্ষের জমি কেড়ে নেওয়া হবে, ভারতবর্ষকে ভেতর থেকে ভেঙে দেওয়া হবে, কত শত ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট প্রত্যেক মুহূর্তে ডিকোড করছেন আমাদের গোয়েন্দারা। হ্যাঁ, ঠিক শুনছেন। গত 7ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, কি হয়েছিল গত 7ই আগস্ট? গত 7ই আগস্ট তুরস্ক, পাকিস্তান এবং সৌদি মিলে একটা প্রতিরক্ষা চুক্তি করে, যেটা বিশ্বকরা বলছেন যে ইসলামিক ন্যাটো। এই ইসলামিক ন্যাটো যে জোট তৈরি হয়েছে তার শুরুয়াত এটাই। এবং এই প্রতিরক্ষা চুক্তিটার মূল ভাগেই যে দেশটিকে রাখা হয়েছে তার নাম ভারতবর্ষ। কেন? কারণ তুরস্ক চাইছে যে ছলে বলে কৌশলে বাংলাদেশ, বে অফ বেঙ্গল এবং সংলগ্ন যে পশ্চিমবঙ্গ, অন্যান্য আদার স্টেটসগুলো আছে সেখানে তার প্রভাব বিস্তার করতে তুরস্কের একটা বহুদিনের মিশন। এবং তুরস্ক তার পুরনো সেই অটোমান সাম্রাজ্যের মতোই এই অংশে সাম্রাজ্য বিস্তার করতে চাইছে ছলে বলে কৌশলে। এখানে থেমে না থেকে তুরস্কের যে গোয়েন্দা বাহিনী আছে সাদাত, তার 330 জন এজেন্টকে ইতিমধ্যে ঢাকায় তারা পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য টার্গেট ভারতবর্ষকে রক্তাক্ত করা। পাকিস্তান দেশের দেউলিয়া হয়ে গেছে কিন্তু চরিত্র বদলায়নি। তাই পাকিস্তান কি করছে? পাকিস্তান বে অফ বেঙ্গলে তাদের প্রভাবকে বাড়ানোর চেষ্টা করছে। পাকিস্তানে তাদের নতুন যে টেরর উইন্ডো অন করেছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। সৌদির কিছু নিজস্ব চিন্তাভাবনা আছে। কিন্তু ওই যে বললাম যে 2026-এর ভারতবর্ষ অন্য ভারতবর্ষ। এই ভারতবর্ষ জানে কী করে রিটেলিয়েট করতে হয়। তাই পাল্টা চুক্তি ভারতবর্ষ করে ফেলেছে। সেই চুক্তিতে রয়েছে ভারতবর্ষ, রাশিয়া এবং ইউএই। এবং এই প্রতিরক্ষা চুক্তিটি সামনে আসার পরেই বেশ পিছিয়ে গেছে সৌদি। উল্টো দিকে যে ছবিটা আসছে সেটা কি? সেটা ভয়ঙ্কর একটা ছবি। অর্থাৎ তুরস্ক এবং পাকিস্তানের লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে বড় জায়ান্ট পাওয়ার ভারতবর্ষকে সাপ্রেস করা, তাকে পরাভূত করা। তা নাহলে এরা তো বাড়তে পারছে না। ফলে ভারতবর্ষকে রক্তাক্ত করা মূল লক্ষ্য। এখানে একটা ছবি উঠে আসবে, যে ভয়ঙ্কর ছবির কথা বলছিলাম। তাহলে যেদিনকে এই চুক্তিটি ঠিক সেদিনকেই, অর্থাৎ 7ই আগস্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি ফোন করেন নয়াদিল্লিতে এবং তিনি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ইসরায়েল মনে করছে যে চুক্তিটি সৌদি, তুরস্ক এবং পাকিস্তান করেছে সেটা তাদের জন্য বিপজ্জনক। এই কারণে বেঞ্জামিন নেতানিয়াহু বিভিন্ন সূত্রে যেটা আমরা জানতে পারছি, তিনি পরিষ্কার জানিয়েছেন যে তারা
পাল্টা পদক্ষেপে যাবেন। পাল্টা পদক্ষেপটা কী হবে? গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি যে ইসরায়েলের যে বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাটি আছে মোসাদ, সেই মোসাদকে অ্যাক্টিভ করার নির্দেশ দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এবং কিভাবে নির্দেশ দিয়েছেন? এটা ইসরায়েলের দীর্ঘদিনের একটা আনফুলফিলড মিশন। সেই মিশনটার টার্গেট আছে টার্কি এবং পাকিস্তান। পরিষ্কারভাবে বলা হয়েছে যে মোসাদকে এবার থেকে অ্যাক্টিভ হতে হবে ইসলামাবাদ এবং তুরস্কের ক্যাপিটাল সিটি আঙ্কারা এবং ইস্তানবুল সহ বিভিন্ন অংশে। অর্থাৎ সেখানে কি এবার থেকে মোসাদের দুর্ধর্ষ আন্ডারকভার এজেন্ট যারা আছে তারা বিভিন্ন কভার্ট অপারেশনে যাবে। বড় ধামাকা হতে পারে সে সমস্ত অঞ্চলে। সেই ছবিটাকে আমরা দ্রুত দেখব। ইতিমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু এই বিষয়ে ভারতবর্ষের পরামর্শ চেয়েছেন। অর্থাৎ তুরস্ক এবং পাকিস্তানকে আলটিমেটলি টার্গেট পয়েন্টে নিয়ে এসছে ভারতবর্ষের বন্ধু ইসরায়েল। উল্টো দিকে যে ছবিটা আমরা আগেই বলছিলাম যে তুরস্ক অবস্থানগতভাবে ভৌগোলিকভাবে জিওপলিটিক্সে ভারতবর্ষ থেকে বেশি দূরে অবস্থিত, কিন্তু তুরস্কের টার্গেট পয়েন্টে রয়েছে ভারতবর্ষ। অপারেশন সিঁদুরের সময় থেকে আমরা দেখে আসছি। সেই কারণে তুরস্ককে ঘিরতে না পারলে ডিফেন্স স্ট্র্যাটেজির মাধ্যমে বা অন্যান্যভাবে তাহলে ভারতবর্ষের বিপদ একদম অবধারিত। সেই কারণেই আর একটা গুরুত্বপূর্ণ চুক্তি ভারতবর্ষ করেছে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে। ইতিমধ্যে গ্রিসের হাতে ভারতবর্ষের অত্যাধুনিক মিসাইল এবং অন্যান্য যুদ্ধাস্ত্র আমরা তুলে দিয়েছি। গ্রিসের সঙ্গে তুরস্কের ওয়েস্টার্ন মেরিটাইম বর্ডার শেয়ার হয়, অর্থাৎ তুরস্কের পশ্চিম তট উপকূল গ্রিসের সঙ্গে শেয়ার হয়। সেখানে এখন থেকে গ্রিস ভারতবর্ষের অত্যাধুনিক অস্ত্র নিয়ে অবস্থান করবে। উল্টো দিকে সাইপ্রাস ঘোষিতভাবে তুরস্কের শত্রু। সাইপ্রাসের হাতেও ভারতবর্ষের অত্যাধুনিক যে মিসাইল এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র আমরা ধীরে ধীরে তুলে দিচ্ছি। তুরস্কের সঙ্গে সাইপ্রাসের ইস্টার্ন মেরিটাইম বর্ডার তারা শেয়ার করছে, অর্থাৎ পূর্ব উপকূল, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব দুপাশেই ভারতবর্ষের অস্ত্র সমৃদ্ধ দুটি দেশ তুরস্ককে সাঁড়াশির মতো চাপ দেওয়া শুরু করবে খুব দ্রুত বলে একটা বড় অংশ ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন। বহির্বিশ্বে যখন ভারতবর্ষ বিভিন্ন ডিফেন্স স্ট্র্যাটেজির মাধ্যমে, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আমাদের শত্রু দেশগুলোকে ঘিরে ফেলার চেষ্টা করছে, সেই পদক্ষেপ নিচ্ছে, তখন অন্তর্ভাগে ভারতবর্ষের ভেতরে এবং সংলগ্ন অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয়াদিল্লি নিয়েছে। সেটা ভারতবর্ষের স্থায়িত্বের জন্য, অখণ্ডতার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। সেই সিদ্ধান্তটা হলো, আপনারা দেখবেন যে পিওকে নিয়ে আমাদের সিদ্ধান্ত খুব পরিষ্কার, অর্থাৎ ডিলিমিটেশন বিল আজ না হোক কাল না পরশু ঠিক আমরা পেশ করব এবং পিওকেতে আমাদের যে অবস্থান, আমাদের নিয়ন্ত্রণ সেটাও কায়েম করব। এটা আমাদের ঘোষিত অবস্থান। কিন্তু একটা অন্য ছবির কথা আপনাদেরকে বলি। রাশিয়া পৃথিবীর দ্বিতীয় বা অন্যতম সেরা শক্তিশালী রাষ্ট্র, তারা ঘোষণা করেছে যে তারা রাশিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত রেলপথ চালাবে। কিভাবে? এটার যে আপাত ম্যাপটা আমাদের কাছে উঠে এসছে বিভিন্ন সূত্র মারফত, সেটা রাশিয়া থেকে কাজাকিস্তান, তাজিকিস্তান হয়ে আফগানিস্তানের ওয়াখান বর্ডার হয়ে এটা পিওকেতে প্রবেশ করবে, তারপর সেটা আমাদের ভারতবর্ষে অর্থাৎ মূল ভূখণ্ডে চলে আসবে। তাহলে কোথাও বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী রাষ্ট্রটি পিওকের ওপর ভারতবর্ষের যে অবস্থান বা অধিকারকে শিলমোহর দিয়েছে, এটা দাবি করা যেতেই পারে। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যেটা আগেই বলছিলাম যে ভারতবর্ষকে ভাঙার জন্য শুধু বহির্বিশ্ব নয়, অন্তর্ভাগ থেকে অনেকগুলো শক্তি এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। বিভিন্ন এনজিও, বিভিন্ন অশান্তি, বিভিন্ন ঘটনার মাধ্যমে। এবং সেই কারণেই ভারতবর্ষের এই যে এনজিওগুলোকে চালানোর জন্য প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ বিভিন্ন অংশ থেকে সারা বছর ভারতবর্ষে অনুপ্রবেশ করে। সেটাকে নিয়ন্ত্রণের প্রয়োজন। সেই প্রয়োজনের জন্য ভারতবর্ষে এই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ বিল, তাকে আমরা খুব দ্রুত এই বাদল অধিবেশনেই আমরা সেটাকে পেশ করতে চাইছি, বা সেটা যদি এবার নাও হয় খুব দ্রুত পেশ করে আইনে পরিণত করব। যেই বিলটির পোশাকি নাম ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, FCR এর সংক্ষেপে। এই বিলটির ক্ষেত্রে সবথেকে বেশি প্রতিবাদ এসছে এখনও পর্যন্ত ওয়াশিংটন থেকে, আমেরিকা থেকে। তারা বলছে বিলটি ভীষণভাবে বিপজ্জনক তাদের দেশের বিভিন্ন সংস্থার জন্য। কি হয়েছে? ভারতবর্ষ একটা ডিপ্লোম্যাটিক পদক্ষেপ নিয়েছে, যেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমেরিকার আগে কিস্তিমাত হয়েছে। সেই পদক্ষেপটা হলো যে আমেরিকায় নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, তিনি খুব দ্রুত দিল্লিতে আসেন। সম্প্রতি একাধিক সূত্র আমরা জানতে পারছি সেখানে আমাদের NSA অজিত ডোভালের সঙ্গে এবং অন্যান্য রাষ্ট্র পরিচালকদের সাথে বৈঠক করেন। সেই কনফিডেন্সিয়াল বৈঠকের পর তিনি ফের আবার আমেরিকায় চলে যান। এমনকি ইউএসের যারা অ্যাডমিনিস্ট্রেটর, স্টেট পলিসি মেকার, তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। সেখানে কূটনীতিবিদরাও ছিলেন। সেই বৈঠকে আমাদের যিনি অ্যাম্বাসাডার আছেন ইউএসএতে, বিনয় মোহন কোয়াত্রা, তিনি যে তথ্যটা তুলে ধরেন যুক্তি সহকারে, তা হলো যে এই বিলটি, অর্থাৎ যে FCR বিল বা ফরেন ইনভেস্টমেন্ট রেগুলেশন যে বিলটি আনতে চাইছে ভারতবর্ষে, অ্যামেন্ড করতে চাইছে, সেই বিলটি নতুন নয়। 1976 সালে বিলটি চলে আসে। এরপর 2018, 2020 বিভিন্ন সময় বিলটিকে সংশোধিত করা হয়েছে। 2026-এ এসে ভারতবর্ষ মনে করছে যে ফের বিলটির সংশোধন প্রয়োজন, প্রথম বিষয়।
দ্বিতীয় পয়েন্ট হলো ভারতবর্ষে 3 মিলিয়ন এনজিও আছে বা এই ধরনের সংস্থা আছে, যার মধ্যে মাত্র 14,500কেই এই ফরেন কন্ট্রিবিউশন বিলের আওতায় আনা যায়, অর্থাৎ সংখ্যাটা অত্যন্ত নগণ্য। আরও বেশি স্বচ্ছতার প্রয়োজনে আছে বলে ভারতবর্ষ সরকার মনে করে বলেই বিলটিতে সংশোধন আনা হচ্ছে, এই বক্তব্য পেশ করেন আমাদের রাষ্ট্রদূত। এখানে থেমে না থেকে বিনয় মোহন কোয়াত্রা বলেন যে আইনটির কথা ভারতবর্ষ বলছে সংশোধনের কথা, সেই আইনটি তো আমেরিকায় আছে। আমেরিকায় বিদেশি সংস্থা বিনিয়োগ করতে গেলে ফারা বা ফাটকার মতো আইনের মাধ্যমে যেতে হয়, অর্থাৎ পিউরিফিকেশনের মধ্যে দিয়েই যেতে হয়। এরকম আইন রয়েছে অস্ট্রেলিয়াতেও। ফলে ভারতবর্ষ যে আইনটার সংশোধনের কথা বলছে এটা নতুন কিছু নয়। আমেরিকায় আছে, অস্ট্রেলিয়া আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। এরপরে যে তথ্যটা জানতে পারছি, একাধিক সূত্র দাবি করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ, তাদের ডিপ্লোম্যাটস, তাদের যারা রাষ্ট্র পরিচালক, তারা নাকি কার্যত চুপ করে যান আমাদের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রার ঠিক সামনেই। অর্থাৎ ভারতের ডিপ্লোম্যাসি, ভারতবর্ষের কূটনৈতিক চালে কার্যত কিস্তি মাথায় বিপর্যস্ত হয়ে পড়ে আমেরিকা। কিন্তু কেন এই আইনটার প্রয়োজন? আইনটার প্রয়োজন একটাই কারণে, যে তথ্য গোয়েন্দারা জানাচ্ছেন যে এই আইনটা আনার ক্ষেত্রে একাধিক কনফিডেন্সিয়াল রিপোর্ট গোয়েন্দাদের হাতে এসে যায়। সেই রিপোর্টকে কাল্টিভেট করে দেখা যায় যে সুইডেন এবং নরওয়ে থেকে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ আমাদের দেশের দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন এনজিওরা পাচ্ছে, এবং সেই সমস্ত এনজিওগুলো পূর্ব ভারতে ব্যাপকভাবে তারা নাশকতা চালানোর চেষ্টা করেছে, প্রচুর বিনিয়োগ করেছে। এছাড়াও যে তথ্যটা আসছে যে একাধিক এনজিওর নাম এসে গেছে, তার মধ্যে যেমন ফোর্ট ফাউন্ডেশনের নাম এসছে, এখান থেকে বিপুল অর্থ সাম্প্রতিক সময় ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে। তার পাশাপাশি গোয়েন্দা রিপোর্ট আরও দাবি করছে সাম্প্রতিক একাধিক অশান্তির ঘটনায় দেশ জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই বাতাবরণের অক্সিজেন জুগিয়েছে ভারতবর্ষের একাধিক শিল্পপতি ব্যবসায়ী। এবং এই শিল্পপতি ব্যবসায়ীদের কাল্টিভেট করে দেখা গেছে সেখানে ভারতবর্ষের তথ্য প্রযুক্তি সংস্থার অন্যতম বড় নাম, সেই সংস্থা যিনি কর্ণধার আছেন, তিনি বিপুল পরিমাণ অর্থ ঘুর পথে এই সমস্ত অশান্তির ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। কেন করেছেন তারা? গোয়েন্দারা এই সমস্ত ব্যবসায়ী এবং শিল্পপতিদের ট্র্যাক করছে, ধীরে ধীরে তাদেরকে কাল্টিভেট করা হবে, প্রয়োজনে এক্সামিন করা হতে পারে, জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি যে তথ্য আপনাদের বলছিলেন যে ভারতবর্ষ ঘর গুছানোর কাজটা শুরু করেছে, অর্থাৎ হোম ম্যানেজমেন্ট খুব প্রয়োজন এটা ভারতবর্ষের স্থিতিশীলতার জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখবেন ভারতবর্ষ তার সীমান্তকে বাড়িয়ে নিচ্ছে পূর্ব দিকে। 7 সিস্টার নিয়ে মোহাম্মদ ইউনুস অনেক বড় বড় কথা বলেছিলেন, হুঙ্কার দিয়েছিলেন, পাকিস্তান হুঙ্কার দিয়েছিল, কিন্তু সেই পূর্ব দিকেই আমরা বাড়ছি। এবার আমাদের সীমান্তকে বিস্তৃত করছি। কিভাবে? যে তথ্য আসছে তাতে আমাদের ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে আমরা ইতিমধ্যেই মায়ানমারের সঙ্গে কথা বলছি। আমাদের মণিপুর যে রাজ্যটি আছে, সেই মণিপুর রাজ্যের চন্ডেল ডিস্ট্রিক্ট, এখান থেকে মায়ানমারের যে সংলগ্ন অংশটি আছে সেটা বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে আমাদের হাতে আসতে চলেছে, এবং মনে করা হচ্ছে যে প্রায় 5 কিলোমিটার বর্ডার, ল্যান্ড বর্ডার আমাদের বেড়ে যাবে। এবং এখানে যখনই আমাদের ল্যান্ড বর্ডারটা বেড়ে যাবে, মায়ানমারের এই অংশটি আমাদের হস্তান্তরের মাধ্যমে আমাদের হাতে চলে আসবে, সেই মুহূর্তে এখানে ভারতবর্ষের উপস্থিতি একদম প্রকটভাবে হবে, খুব স্টাডিলি হবে। এবং এখানে আমাদের সেনাবাহিনী থাকবে, আমাদের সমস্ত অ্যাপারেটাস থাকবে, আমাদের সমস্ত আর্মড ফোর্স এবং অন্যান্য যুদ্ধাস্ত্র এখানে আমরা মোতায়েন করব। ফলে কি হবে? ফলে এখান থেকে চীনকে আমরা চাপে রাখতে পারবো স্ট্র্যাটেজিক্যালি। তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটবে, তা হলো যে এর সংলগ্ন, অর্থাৎ মায়ানমারের সংলগ্ন এই অংশেই রয়েছে কক্সবাজার এবং CHT অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম। এবং এই অংশে যতগুলো ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী বা বিভিন্ন শিবিরগুলো আছে, সেগুলোকে প্রয়োজনে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যদি আমাদের সিকিউরিটির জন্য থ্রেট বলে আমরা মনে করি। দ্বিতীয়ত যে ছবিটা উঠে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন যে দীর্ঘদিন ধরেই পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর জনতার মানুষের দাবি ভারতবর্ষের অন্তর্ভুক্তি। ফলে যেভাবে মায়ানমারের একটা ভূখণ্ড আমাদের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চলেছে বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে, ঠিক সেই বোঝাপড়ার মাধ্যমে কি চট্টগ্রামের একটা বড় অংশ আমাদের হাতে আসতে পারে, আমাদের সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারে, সেটা বোধহয় সময় বলবে, বিভিন্ন কার্যকারণের মাধ্যমে উঠে আসবে। কিন্তু স্বাধীনতার এই আবহে সবথেকে বড় ঘটনাটি ঘটেছে আমাদের পূর্ব দিকে, পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশে। এবং সেই বড় ঘটনাটা কি? সেটা হলো গত 9 আগস্ট আমাদের রয়ের প্রধান, র চিফ পরাগ জৈন, তিনি ঢাকায় পৌঁছন 3 দিনের সফরে। রয়ের চিফ পরাগ জৈনের সঙ্গে যে 4 শীর্ষ রয়ের আধিকারিক ছিলেন তারা হলেন অশ্বিন মুকুন্দ, কটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায়চৌধুরী। এই 4 জনই চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টি ডেস্কের ব্যাপারে এক্সপার্ট। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই শীর্ষ স্তরের টপমোস্ট যে রয়ের তরফে যে ভিজিটটি বাংলাদেশে হলো, তাকে আহ্বান করেছিল বাংলাদেশ সরকার। না, একদমই ভুল, বাংলাদেশ সরকার আহ্বান করেনি, পরিবর্তে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ সামরিক গোয়েন্দা শাখার DGFI এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। এখানে টুইস্ট, অর্থাৎ
সরকার আমন্ত্রণ জানায়নি, কিন্তু বাংলাদেশের সামরিক শাখার সবথেকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা শাখা ডিজিএফআই বাংলাদেশের ক্ষেত্রে তার প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী আমন্ত্রণটা জানিয়েছিলেন। এবং তার আগের প্রেক্ষাপটটা কী ছিল? এই কায়সার রশিদ চৌধুরী তিনি সস্ত্রীক দিল্লি এসেছিলেন এবং আমাদের এনএসএ অজিত ডোভালের সঙ্গে একটা সাইলেন্ট মিটিং তিনি করে বাংলাদেশে ফিরে গেছিলেন মাত্র 2 মাস 2.5 মাস আগেই। এবং এই যে আমাদের তরফে আমাদের চিফ পরাগ জৈন, যিনি অজিত ডোভালের অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত আস্থাভাজন, তিনি যখন পৌঁছলেন 3 দিনের সফরে, সেই সফর তো তিনি অফিসিয়ালি করলেন, কিন্তু সফরের আসল কারণটা কি, কেন তিনি পৌঁছেছিলেন বাংলাদেশে তড়িঘড়ি? আমাদের চিফ পরাগ জৈনের এই যে সার্জিক্যাল সফর, তার একটা বড় কারণ হলো যে জঙ্গি অর্থাৎ পাক জঙ্গিদের একটা বড় অংশ তারা পূবের সীমানার দখল নিতে চাইছে। এবং সম্প্রতি বাংলা সীমান্ত থেকে পাক পাঞ্জাব ফয়জলাবাদের বাসিন্দা এবং আইএসআই এজেন্ট রানা রৌফকে গ্রেপ্তারের পর আমাদের গোয়েন্দাদের চক্ষু কার্যত চড়ক গাছ। কারণ এই রানা রৌফ, যিনি কার্যত আইএসআই এজেন্ট এবং নেপাল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করে বাংলা সীমান্তে পৌঁছে গেছিল, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে, এবং তার মূল কাজই ছিল আমাদের ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মার্ড ফোর্সের যাবতীয় সিক্রেট তথ্য সংগ্রহ করা এবং এরপর বাংলাদেশের গোপন জঙ্গি ঘাঁটিতে পালিয়ে যাওয়া। তার আগে আমাদের এসটিএফ তাকে গ্রেপ্তার করে নেয়। অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, ভারত বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপটও। সেটা হলো যে আগে বুঝতে হবে যে পরাগ জৈনের ভূমিকাটা কী। অর্থাৎ অপারেশন সিঁদুরের পার্টটা আপনারা দেখুন, অপারেশন সিঁদুর পার্টে কী হয়েছিল, তখন পরাগ জৈন যাবতীয়, অর্থাৎ আমরা যে অপারেশনটা চালিয়েছিলাম, যে সার্জিক্যাল স্ট্রাইক আমাদের তরফে করা হয়েছিল, প্রত্যাঘাত করা হয়েছিল, সেই সময় কোথায় কোথায় পাকিস্তানি জঙ্গি ঘাঁটি আছে, পাকিস্তানের যে পিওকে এবং সংলগ্ন অংশে কোথায় কোথায় জঙ্গি শিবিরগুলো চলছে, তার ডিটেলস রিপোর্ট আমাদের এনএসএ অজিত ডোভাল এবং অন্যান্য যে রাষ্ট্র পরিচালক দ্বারা তুলে দিয়েছিলেন তৎকালীন রয়ের অন্যতম সেরা এবং সিনিয়র অফিসার পরাগ জৈন। এবং সেই তথ্যের উপর দাঁড়িয়েই আমাদের এয়ারফোর্স এবং আমাদের আর্ম ফোর্স তারা যৌথভাবে অপারেশন চালিয়েছিল, ব্যাপক সাফল্য আমরা পেয়েছিলাম। এটা বলা হয় যে মূলত রয়ে যে দায়িত্বে পরাগ জৈন ছিলেন, তিনি ছিলেন মূলত ভারতবর্ষের স্কাই সিকিউরিটি এবং মেরিটাইম সিকিউরিটি ব্যাপারে ভীষণ ভীষণ এক্সপার্ট। এবং পাকিস্তানের কোথায় কোন জঙ্গি শিবির হচ্ছে, কোথায় কীভাবে অপারেট হচ্ছে, হ্যান্ডলার কারা, এবং গোটা পাকিস্তানটাকেই এই পরাগ জৈন হাতের তালুর মতো চেনেন। এবং অজিত ডোভাল তাকে অত্যন্ত ভরসা করেন এবং বলা হয় যে ভারতবর্ষের পরবর্তী ডোভাল হলেন এই পরাগ জৈন, এই বিখ্যাত অফিসার। এবার যে বিষয়টি উঠে আসবে যে তিনি ঢাকা সফরে তড়িঘড়ি গেলেন কেন, যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে পাচ্ছি এটা একটা আলটিমেটাম ভিজিট ছিল, অর্থাৎ তার চূড়ান্ত বার্তা ঢাকাকে আমাদের তরফে দেওয়া হয়েছে। তার কারণ এইবার নিয়ে পরাগ জৈন 3 বার এই একই বার্তা দিলেন। প্রথমটা লন্ডনে হয়েছিল, লন্ডনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্র পরিচালকদের হাতে পরাগ জৈন এবং তার যারা কলিগস আছেন তারা ডিটেলস রিপোর্ট তুলে দিয়েছিলেন, ছবি সমেত, স্যাটেলাইট ইমেজ সমেত, যে কোথায় কোথায় বাংলাদেশে জামাতের জঙ্গি শিবির চলছে, পাকিস্তান তুরস্কের যৌথ জঙ্গি শিবির চলছে প্রথমবার। দ্বিতীয়বার দিল্লিতে তারা বাংলাদেশের তৎকালীন এনএসএ খলিলুর রহমানকে তারা তলব করেন বা ডেকে পাঠান এবং খলিলুর রহমানকে ডিটেলস তারা তথ্য দিয়েছিলেন ছবি দিয়ে, যে এখানে এখানে এই সমস্ত শিবির চলছে, এগুলোকে দ্রুত আপনারা নিকেশ করুন, এগুলোকে আপনারা রিমুভ করুন এবং ভারতবর্ষের যে সিকিউরিটি তাকে সিকিউর করুন। কিন্তু যে দায়িত্ব দেওয়া হয়েছিল খলিলুর রহমানকে, যে তারেক রহমান ক্ষমতায় আসলে এটা করবে, সেটা এখনও পর্যন্ত হয়নি। তাই এইবার সরাসরি পরাগ জৈন পৌঁছলেন ঢাকাতে, সেখানে গিয়ে পিএম তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করলেন প্রথমে, তারপর সেখানকার একাধিক অ্যাডমিনিস্ট্রেটর এবং সামরিক কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করলেন। বৈঠক করে আবার তিনি এই ডিটেলস ছবি এবং তথ্য পৌঁছে দিলেন যে কোথায় কোথায় এই মুহূর্তে কত সংখ্যায় বেড়েছে কোন কোন জঙ্গি শিবির এবং বাংলা সীমান্তে কীভাবে তারা অনুপ্রবেশের চেষ্টা করছে, ভারতকে অ্যাটাক করার চেষ্টা করছে। এগুলোকে দ্রুত আপনারা ক্লিন করে দিন, এগুলোকে দ্রুত আপনারা শেষ করুন, নিকেশ করুন, নিউট্রালাইজ করুন, এই বক্তব্য তিনি জানিয়ে এসছেন। তবে বিশ্বকরা বলছেন বোধহয় এটাই শেষবার, কারণ পরপর 3 বার আমাদের তরফে বাংলাদেশকে একই রিকোয়েস্ট করা হলো। এরপর যদি বাংলাদেশ এই সম্পর্কে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে যেটা হতে পারে আমাদের যে সেফটি সিকিউরিটি আছে সেই বিষয়টি মাথায় রেখে আমাদের আর্ম ফোর্স একটা শর্ট টার্ম মিলিটারি ক্লিনজিংয়ের দিকে যেতে পারে। শর্ট টার্ম মিলিটারি ক্লিনজিংটা কী হতে পারে, অর্থাৎ পাউরুটির উপর যদি ক্রিম থাকে, সেই ক্রিমকে খুব সুন্দরভাবে যেমন ছুরি দিয়ে কেটে বার করে নেওয়া হয়, সেভাবেই বাংলাদেশের যে সীমান্তবর্তী অংশে আমাদের বাংলা সীমান্ত বা আমাদের উত্তরপূর্ব সীমান্তে জঙ্গি শিবিরগুলো বাংলাদেশ বা সেখানকার বিভিন্ন যে উগ্রবাদী সংগঠনগুলো তৈরি করে রেখেছে, সেগুলোকে জাস্ট কেটে বার করে দেওয়া হবে বলে একটা বড় অংশ মনে করছেন। এবং শর্ট টার্মে কোনো সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে, সেই সম্ভাবনাও আছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই চিফের এই সফরকে ঘিরে, তাহলে আগামী 12 থেকে 13 ডিসেম্বর নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন হবে এবং এই সম্মেলনে এখনও পর্যন্ত এটা স্থির রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারেক রহমান তিনি যোগ দেবেন। তারেক রহমান যখন দেশে ফিরে যাবেন তখনই তার পরপরই সম্ভবত তথ্য আমরা পাচ্ছি যে শেখ হাসিনা তিনিও দেশে ফিরবেন, অর্থাৎ ডিসেম্বর নয়, সেপ্টেম্বর বা অক্টোবরেই বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে তিনি কোথায় থাকবেন, কোথায় গৃহবন্দী হবেন, তার গোটা রুটিনটা কী হবে, তার সিকিউরিটি সিস্টেম কী হবে, এটা বোঝার জন্য র চিফ এবং একই সঙ্গে ভারতবর্ষের টপমোস্ট এলিট গ্রুপ এসপিজি তারও প্রধান পরাগ জৈন তিনি স্বয়ং ছিলেন ঢাকায়, এবং সেখানকার সামরিক কর্তাদের সঙ্গে তার ডিটেলস আলোচনা হয়েছে যে হাসিনার গোটা রোড ম্যাপটা কী হবে, তার সিকিউরিটি ম্যাপটা কী হবে, এই ডিটেলিং তিনি ইতিমধ্যে নিয়ে নিয়েছেন বলে একাধিক গোয়েন্দা রিপোর্ট দাবি করছে। তার পাশাপাশি এটা হতে পারে বলে একটা বড় অংশের দাবি বা একাধিক ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন যে যখনই অক্টোবর নাগাদ শেখ হাসিনা দেশে ফিরবেন সেই সময় বাংলাদেশে যাবতীয় শাসন ক্ষমতা বোধহয় সেনা শাসকরা হাতে তুলে নেবেন এবং বোধহয় পিএম তারেক রহমানকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। এরপর সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়ে গোটা বিষয়টাকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে তারা নিয়ে আসবেন, তারা ডিসিপ্লিন করবেন গোটা পরিস্থিতিকে, এবং যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে সেটাকেও একটু ডিলেড করা হবে বলে একটা বড় অংশ দাবি করছে। এবং তারপর বছর ঘুরতে না ঘুরতেই 27-এর প্রথম দিকেই নির্বাচন হবে। সেই নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং নয়াদিল্লি পর্যবেক্ষণে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যখনই আমাদের র চিফ পরাগ জৈন তিনি এই সফরটি করলেন, এই সফরটি করার পর একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটল বাংলাদেশের বুকে, তা হলো পুরোপুরি 180 ডিগ্রি বাংলাদেশ ঘুরে গেল। বাংলাদেশ সরকারের বক্তব্য তাই, অর্থাৎ আমাদের এই প্রতিনিধি দল আমাদের রয়ের শীর্ষ আধিকারিকদের এই সফরের পরে দেখা গেল যে বাংলাদেশ সরকার এবং সেখানকার প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তার পরামর্শদাতা ডক্টর জাহিদুর রহমান তিনি একটি সাংবাদিক সম্মেলন করলেন, করে বললেন যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন পূর্ণ নিরাপত্তার সঙ্গে এবং তিনি অবস্থান করবেন দেশে ঢাকার সেনানিবাসে অত্যন্ত টাইট সিকিউরিটির মাধ্যমে শেখ হাসিনাকে সেখানে রাখা হবে। এই ছবিটা আপাতভাবে উঠে আসছে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সরকারের হঠাৎ এমন পরিবর্তন, পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে যাওয়াটা পুরোপুরিভাবে বিস্মিত করেছে সারা বিশ্বকে। রাজীব পরাগ জৈনের সফর শেষের 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। ক্যাপিটাল সিটি ঢাকার সংলগ্ন অংশ সাভারের হেমায়তপুরে বুধবার সন্ধেবেলা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বড় ঘাঁটি, এবং সেই ঘাঁটিতেই অভিযান চালায়, স্পেশাল অপারেশন চালায় সেদেশের কাউন্টার টেরোরিজমের স্পেশাল ইউনিট সিটিটিসি। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এবং আরিফ নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। যে প্রশ্ন এবার উঠে আসছে, তাহলে আগস্ট মাসের এই পর্ব থেকে কি বাংলাদেশে এবার পরপর জঙ্গি দমন অভিযান শুরু হবে? আমাদের র চিফের এই ঝটিকা সফরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আগামী দিনে ঘটতে চলা বেশ কিছু গতিপথকে কি নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে বা তার একটা রুট ম্যাপকে এঁকে দেওয়া হয়েছে? সেই উত্তর উঠে আসবে সময়ের হিসাবে ঘড়ির কাঁটার নিরিখে। আরও গুরুত্বপূর্ণ রেলেভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।